হেই হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নতুন একটি হরর মুভি এক্সপ্লেইন করতে চলেছি, যেটি একটি টলিউড মুভি যার নাম হ্যাপি হলো। এই মুভিটি দ্য লেজেন্ড অফ সিপি হলো মুভির উপর বেস্ড করে নির্মাণ করা হয়েছে এবং এই মুভিটিও অনেক বেশি ফেমাস। মুভির কাহিনী অনেক ইন্টারেস্টিং, তাই মুভিটি খুব গভীরভাবে দেখবেন যাতে আপনারা কাহিনীটি বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন। তো চলেন বেশি দেরি না করে মুভির এক্সপ্লানেশন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, নেটফ্লিক্সের IMDb রেটিং আছে 7.3 আউট অফ 10 এবং সরাসরি যদি কেউ মুভিটি দেখতে চান তাহলে প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সে পেয়ে যাবেন। কাহিনীর শুরুতে আমাদের পিটার ভ্যান গ্যারেট নামক একজন লোককে দেখানো হয় যে একটি ডকুমেন্ট সাথে নিয়ে নির্জন রাতে কোথাও যাচ্ছিল এবং ওই রাতে আবহাওয়া খুব বেশি ভালো ছিল না এবং তখন সে হঠাৎ করে দেখতে পায় যে সে যেই গাড়িতে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভারের মাথা তার থেকে আলাদা হয়ে গিয়েছে এবং সেইটা দেখে খুব বেশি ভয় পেয়ে যায় এবং ভয়ানক পরিস্থিতির শিকার হয়ে সে ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে এবং তখনই সেখানে কেউ একজন চলে আসে এবং তারও মাথা তার বডি থেকে আলাদা করে দেয়। সিন অনেক বছর পর শিফট হয়ে আমাদের নিউ ইয়র্ককে দেখানো হয়, যেখানে আমাদের এই মুভির মেইন প্রোটাগনিস্টকে দেখানো হয় যার নাম ইকাবড ক্রেইন ছিল এবং ইকাবড ছিল একটি গোয়েন্দা সংগঠনের অফিসার এবং ইকাবডের তার শহরের আইন শৃঙ্খলা মোটেও পছন্দ ছিল না। তার মতে কোনো ভিকটিমকে সাজা দিতে হলে অবশ্যই তার ব্যাপারে আগে যাচাই বাছাই করে নিতে হবে যে সে কেন এটা করেছে, কিসের জন্য করেছে। আর সে বিশেষ করে সায়েন্সে খুব বেশি বিশ্বাস করত এবং আমরা আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাই ইকাবডের কাছ থেকে যে এখানের যে ল ছিল সেটি সম্পূর্ণ বিচারপতিদের উপর নির্ভরশীল ছিল। তারা যাকে মন চায় তাকে যে কোনো খুশিভাবে সাজা দিতে পারত। এক কথায় বিচারপতিরা যাকে ইচ্ছা তাকে সাজা দিতে পারত, তার মানে তাদের মন মাফিক করতে পারত। এক কথায় তারাই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এবং ইকাবড যে গোয়েন্দা সংস্থায় কাজ করত সেই গোয়েন্দা সংস্থায় যে মেইন জাজ ছিল তার সাথে প্রায়ই ইকাবডের ঝগড়া হতো। তাই তারা বলে দেয় যে তুমি যদি হ্যাপি হলো নামে যে কেসটি আছে সেটি যদি সমাধান করতে পারো তাহলে তুমি যেভাবে বলবে আমরা সেই মাফিক কাজ করার চেষ্টা করব। যার জন্য ইকাবড ওই শহরে চলে যায় যেই শহরে হ্যাপি হলো নামের প্রচলিত কাহিনীটি ঘটেছিল এবং মুভির আগের দিকে আমরা জানতে পারি যে স্লিপি হলো একটি গ্রাম যেখানে কয়েকদিন ধরে মানুষ অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে এবং যারাই মৃত্যুবরণ করছে তাদের বেশিরভাগই ঘাড়ে মাথা নেই, যেটার অংশটুকু আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখন প্রশ্ন হলো এই মার্ডারগুলো কেন করছে বা কে বা করছে? ইকাবড কি এই কেসটি সলভ করতে পারবে? আর ইকাবডের কেন নিউ ইয়র্কের ল ভালো লাগে না আর কেনই বা সেই আইন কানুন পরিবর্তন করতে চায় সেটি আমরা আস্তে আস্তে জানতে পারবো। এর পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় যে ইকাবড স্লিপি হলোতে চলে যায় এবং সেখানকার মানুষ তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছে, কিন্তু কেন? এবং ইকাবডকে দেখে তারা এতটাই ভয় পাচ্ছিল যে তারা ইকাবডকে দেখে তাদের ঘরের ভিতরে লুকিয়ে যাচ্ছিল এবং ইকাবডকে দেখানো হয় যে বাল্টাস ভ্যান নামের একজন লোকের ঘরে যায় এবং এই বাড়িতে ইকাবডকে থাকার জন্য ইকাবডের প্রশাসন বা সংস্থা তাকে সিলেক্ট করে দিয়েছিল। সেখানে আমাদের ক্যাটরিনা ভাল টাসেল নামের একটি মেয়েকে দেখানো হয় যে ইকাবডকে দেখা মাত্রই ভুলে ভুলে তাকে একটি কিস করে দেয়। ভাই, অস্বাভাবিক না এটা? চিনে না জানে না দেখা মাত্রই কিস করে দেবে, এটার কোনো মানে আছে? যাই হোক, এবং সেখানে ভ্যান্টাস ভান টাসেল চলে আসে এবং সে ইকাবডের সাথে কথা বলতে শুরু করে। তখন ইকাবড ভ্যান্টাসের সাথে কথা বলে যে কেন এই শহরে এরকম মার্ডার হচ্ছে, নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলার আছে যে কিনা তার খুশির মতো মানুষকে মারছে যাতে নিজেকে স্যাটিসফাইড করতে পারে। তখন ইকাবড আরো বলে যে এক সপ্তাহের ভিতরে এখানে 3 জন মানুষ মারা গিয়েছে, কিন্তু কেন, এর পেছনে কারণ কি, কেউ কি তাকে বলতে পারবে? এরপর সেখানে থাকে একজন বুজুর্গ ব্যক্তি যার নাম জেমস হ্যান্ডার ব্রোক। সে বলে যে এই কাজটি একটি অশরীরী করছে যার গর্দান নেই এবং সে অশ্ব চালায় বা ঘোড়া চালায়, মানে পুরোনো আমলে যে যুদ্ধ হতো না ঘোড়ার পিঠে চড়ে, ওই ঘোড়া চালায় আর কি। এই কথা শুনে ইকাবড বিলিভ করে না, কারণ সে সায়েন্সে বিশ্বাস করত আর সে ভাবতেও পারেনি যে এখানে এসে তার সাথে একটি সুপার ন্যাচারাল অ্যান্টিটি বা ডেমনের সাথে দেখা হবে বা এই ধরনের কোনো কাহিনী সে শুনবে। তখন আমাদের পুরনো একটি কাহিনী বলা হয় যেখানে বলা হয় যে জার্মানের একজন রাজকুমারী ইংল্যান্ডকে কবজা করার জন্য, যার জন্য ইংল্যান্ডকে দখল করার জন্য সে আমেরিকান কিছু সোলজার পাঠায়, যার মধ্যে একটি সোলজার খুন খারাপি বা রক্তের পাগল ছিল। এরপর ডিয়ার ডেভিল নামক ওই সৈনিককে আমাদেরকে দেখানো হয় যে কিনা তার মৃত্যুর খুব নিকটে ছিল,
যে কিনা বরফের উপর প্রায় নিস্তেজ অবস্থায় পড়েছিল। তখনই ডেয়ার ডেভিল তার সামনে দুটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, কিন্তু তখনই কিছু সৈনিক এসে তার গর্দান ঘাট থেকে আলাদা করে দেয়। এবং এই ঘটনাটি যেই এলাকায় ঘটেছিল সেই এলাকাটি স্লিপি হলো থেকে খুব একটা বেশি দূরে ছিল না। এইসব শোনার পরে ইকাবড ওই লোকদেরকে বলে যে কেউ যদি কাউকে মারতে চায় তাহলে সে অবশ্যই তার কবর থেকে উঠে এসে তাকে হত্যা করবে না। এবং সে আরো বলে যে সে প্রমাণ করে দেবে যে এগুলো গুজব ছাড়া আর কিছুই না। এরপরে আমাদের একটি রুরালকে দেখানো হয় যার নাম জোনাথন ম্যাকবেথ। তাকে কেউ খুবই নির্মমভাবে হত্যা করে ফেলে ওই দিন রাতেই। এবং ইকাবড এই কেসটির ইনভেস্টিগেশন করতে যায়। সে ঘটনাস্থলটি অনেকভাবেই তদন্ত করে, কিন্তু সেখানে সে কোনো নমুনা পায় না। এরপরে সিন শিফট হয়ে আমাদের জোনাথনের ফিউনারেলে নিয়ে যাওয়া হয়, যেখানে জোনাথনের ছেলে ছোট ম্যাকবেথও আসে, যার এই দুনিয়ায় এখন আর কেউ নেই। যার জন্য সে ইকাবডের সাথে একসাথে মিলে কাজ করতে চায় এবং তার বাবার খুনিকে ধরতে চায়। এরপর ওই গ্রামের ম্যাজিস্ট্রেট স্যামুয়েল ইকাবডের কাছে আসে এবং সে ইকাবডের কাছে এসে একটি চাঞ্চল্যকর কথা বলে। এবং সে ইকাবডকে কি যেন বলে আল্লাহ জানে। এরপরে তার কথা মতো ইকাবড ওই গ্রামে থাকা সকল কবর খুঁড়ে এবং কবর খুঁড়তে গিয়ে সে পিটার ভ্যান ট্যাসেল নামক একজন লোকের কবর খুঁড়ে, যে জোনাথন ম্যাকবেথ নামক ওই লোকটির বিধবা স্ত্রী ছিল। তখন ওই মেয়েটির বডি সার্চ করার জন্য, তার পোস্টমর্টম করার জন্য ইকাবড ওই বডিটি ট্রান্সফার করে দেয় এবং সে নিজেও ওই বডির পোস্টমর্টম করে এবং সে জানতে পারে যে মহিলাটি প্রেগনেন্ট ছিল এবং তাকে যে খুনি মেরেছে সেও এই বিষয়টি জানতো, যার জন্য সে তার আগে বাচ্চাটিকে মেরেছে, তারপর তার মাথা কেটে তাকে হত্যা করেছে। এবং সবাই যখন এই বিষয়টি জানতে পারে সবার মনে প্রশ্ন জাগে যে কে তাদের সাথে এরকম করছে এবং তাদেরকে এমন ভয়ানক মৃত্যুর পথে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং এই ঘটনার পর ইকাবড যখন তার বাড়িতে ফিরে তখন সে সেখানে ক্যাটরিনাকে দেখতে পায় এবং ক্যাটরিনা ইকাবডকে দেখে লজ্জা পাচ্ছিল, কারণ সে ইকাবডকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল এবং ইকাবড ও ক্যাটরিনাকে পছন্দ করত এবং তারা দুজনে তাদের ফিলিংসগুলো একে অপরের কাছ থেকে লুকিয়ে রাখত। এবং এখানে আমরা জানতে পারি যে পিটার ভ্যান ক্যারেক এবং ক্যাটরিনের বাবা একে অপরের আত্মীয় ছিল এবং পিটার ভ্যান ক্যারেটি ইকাবডকে তাদের বাড়িতে পাঠিয়েছিল থাকার জন্য। এবং ক্যাটরিনার বাবা ভ্যান টাসেলের বর্তমান যে স্ত্রী সে হচ্ছে আসলে ক্যাটরিনার সৎ মা এবং ক্যাটরিনার যে মা ছিল তার মায়ের মেয়ের সাথেই তার বাবা বিয়ে করেছিল। এবং ঘরের কাজের লোক থেকে হঠাৎ করে বাড়ির মালিকিনী হয়ে যাওয়া খুবই অদ্ভুত ছিল। ক্যাটরিনার বাবা ভ্যান টাসেলের সাথে তার ফ্রেন্ডদের কিছু ঝামেলা চলছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় যে ম্যাজিস্ট্রেট স্যামুয়েল সেখান থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছে এবং কি হয়েছে তা জানার জন্য সে স্যামুয়েলের পিছে গেলে স্যামুয়েল তাকে বলে যে সে ওই মহিলাটির ব্যাপারে বলে তাকে অনেক বড় ভুল করে ফেলেছে। এবং তখনই এটি বলার সাথে সাথে সেখানের আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং যেটা দেখা মাত্রই ম্যাজিস্ট্রেট স্যামুয়েল ভয়ে দৌড়াতে থাকে এবং তখনই তাকে কেউ একজন এসে ঘোড়ার পিঠে চড়ে তার মাথা গর্দান থেকে আলাদা করে দেয় এবং স্যামুয়েলের কাটা মাথা ইকাবডের কাছে এসে পড়ে এবং ঘোড়ার পিঠে চড়া লোকটি ইকাবডের কাছে এসে স্যামুয়েলের মাথা নিয়ে চলে যায় এবং এই পরিস্থিতির শিকার হয়ে ইকাবড সেখানেই বেহুশ হয়ে যায়, কিন্তু ঘোড়ার পিঠে চড়া লোকটি ইকাবডের কোনো ক্ষতি করেনি। এরপর আমাদের ইকাবডের ব্যাপারে কিছু তথ্য দেওয়া হয়। ইকাবডের যে মা ছিল সে কালো জাদু প্র্যাকটিস করত, কিন্তু সে ইকাবডকে অনেক বেশি ভালোবাসতো এবং ইকাবডের বাবা যখন জানতে পারে যে তার মা কালো জাদু করে তখন ইকাবডের বাবা নিজের হাতে তার মাকে মেরে ফেলে, যার জন্য ইকাবড সবসময় সায়েন্সে বিশ্বাস করত। কিন্তু ইকাবড নিজেই দেখেছে যে কিভাবে ঘোড়ায় চড়া লোকটি স্যামুয়েলের মাথা নিয়ে গিয়েছে, এই জন্য সে এখন সুপার ন্যাচারাল কাহিনী বিশ্বাস করতে শুরু করেছে। ইকাবড ছোট ম্যাকবেথকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন তারা সেখানে একটি গুহা দেখতে পায় এবং গুহার ভেতরে প্রবেশ করলে সেখানে তারা একটি ভৌতিক মহিলাকে দেখতে পায় যে ঘোড়ার পিঠে চড়া মাথাহীন লোকের ব্যাপারে বলে একটি কবিতার মাধ্যমে এবং বলার পরপরই সে মারা যায়। আবারও একটি দুর্ঘটনার শিকার হয়ে ইকাবড সেখান থেকে পালিয়ে চলে আসে ছোট ম্যাকবেথকে নিয়ে। তখনই সেখানে সে ক্যাটরিনাকে দেখতে পায় যে কিনা ইকাবডকে সাহায্য করার জন্য এসেছিল
ক্যাটরিনা ইকাবর্ডকে নিয়ে একটি সাধারণ গাছের কাছে চলে আসে, যে গাছের পাতা পুতো ছিল না, এবং ওই গাছের নিচেই ঘোড়ায় চড়া ওই মাথাহীন ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল। এবং তারা সেখানে গিয়ে দেখতে পায় যে গাছটি থেকে এখনো তাজা রক্ত পড়ছিল। এরপর ইকাবর্ড ওই গাছের কাছে যায় এবং সেখানে ওই মাথাহীন লোকের কবরটি খুঁড়ে বের করে। কিন্তু কবর খোঁড়ার পর ইকাবর্ড দেখতে পায় যে সেখানে কোনো লাশও ছিল না এবং সেখানে কোনো মাথার কঙ্কালও ছিল না। তার মানে সেই কঙ্কালকে কেউ একজন চুরি করে নিয়েছে। এবং তখনই তাদের সামনে দিয়ে ওই ঘোড়ায় চড়া লোকটি গাছটি চিরে বের হয়ে আসে এবং গ্রামের দিকে ছুটতে থাকে। এবং ওই মাথাহীন ঘোড়ায় চড়া লোকটি একটি পরিবারকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। এবং ওই মাথাহীন ঘোড়ায় চড়া লোকটি যখন তাদেরকে মেরে যাচ্ছিল, তখন ক্যাটরিনার একজন ফ্রেন্ড মাথাহীন লোককে একটি বন্দুক দিয়ে শুট করে দেয়। কিন্তু বন্দুকের গুলি তাতে তার কোনো ইফেক্ট করে না এবং মাথাহীন অশরীরীটি ক্যাটরিনার ফ্রেন্ডের উপর আক্রমণ করে দেয়। এবং তখনই সেখানে ইকাবর্ড চলে আসে তাকে সাহায্য করার জন্য। এবং তখনই ইকাবর্ড কিছু করতে পারে না এবং ওই মাথাহীন অশরীরীটি তাকে মেরে সেখান থেকে চলে যায়। কিন্তু এবারও ইকাবর্ডকে সে কিছু বলে না এবং ইকাবর্ড প্রাণে বেঁচে যায়। ইকাবর্ড প্রাণে বেঁচে গেলেও সে আহত হয়ে গিয়েছিল এবং যেহেতু সে একটি সুপার ন্যাচারাল এন্টিটির সাথে ফাইট করেছিল, তাই ক্যাটরিনা তার জন্য একটি জাদুর ড্রিঙ্কস আনে এবং এটি পান করা মাত্র ইকাবর্ড তাড়াতাড়ি রিকভার করতে শুরু করে। এরপরে ইকাবর্ডকে দেখানো হয় যে ওই ডকুমেন্টারির ব্যাপারে রিসার্চ করছিল। এরপরে সে জানতে পারে যে পিটার ভ্যান গেরেটের ফ্যামিলির মধ্যে তার ছেলে ছাড়াও আরেকজন ব্যক্তি ছিল। এবং এই সত্যতা যাচাই করার জন্য ইকাবর্ড ম্যাকবেথকে নিয়ে জেমস নামের একজন লোকের কাছে যায় এবং সেখানে তারা জেমসকে পায় না। কিন্তু সেখানে গিয়ে ম্যাকবেথ তার বাবার একটি ব্যাগ দেখতে পায় যেখানে পিটারের একটি চিঠি ছিল, যে চিঠিটা ম্যাকবেথের বাবার স্ত্রীর জন্য এসেছিল। এবং এখানে একটি কথা ক্লিয়ার হয়ে যায়, পিটার এবং উইনশিপ নামের ওই মহিলাটির একটি সম্পর্কের মধ্যে ছিল এবং তারা বিয়েও করে নিয়েছিল। ওই ডকুমেন্টারি পড়ে ইকাবর্ড জানতে পারে যে এটা পিটার ভ্যান গেরেটের একটি উইল। এবং ইকাবর্ড যে মহিলাটির লাশ পেয়েছিল তার এই উইল পড়ে সে জানতে পারে যে ওই মহিলার সাথে এই পিটারের সম্পর্ক আছে এবং এর সাক্ষী হচ্ছে জোসেফ নামের ওই লাইব্রেরিয়ান লোকটি। আর পিটার ভ্যান গেরেট হচ্ছে ওই ব্যক্তিটি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এবং এতটুকু তথ্য জানতে পেরে ইকাবর্ড বুঝতে পারে যে এমন একজন কিলার আছে, সেই সিরিয়াল কিলার শুধু পিটার সম্পর্কে যারা জড়িত আছে তাদেরকেই ধরে ধরে হত্যা করছে। এবং ইকাবর্ড যখন তার রুমে আসে তখন সে দেখতে পারে যে ক্যাটরিনা সেখানে বসে তার ডকুমেন্টগুলো পড়তেছে। এবং ক্যাটরিনা তার ডকুমেন্টগুলো পড়ে বুঝতে পারে যে ইকাবর্ড তার বাবার উপরেই সন্দেহ করছে। রাতে ইকাবর্ড দেখে যে তাদের ঘরে থেকে কেউ একজন বের হচ্ছে। তার পিছু পিছু গেলে ইকাবর্ড একটি রুমের ভেতরে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে ক্যাটরিনার সৎ মা কারোর সাথে ইন্টিমেট হচ্ছে এবং সে হাত কেটে তার উপরে তার রক্ত দিচ্ছে, যা খুব অস্বাভাবিক ঘটনা ছিল। এবং এটা দেখা মাত্র ইকাবর্ড তার রুমে চলে আসে এবং ক্যাটরিনার বাবার বিরুদ্ধে যে যত ডকুমেন্ট জমা করেছিল ক্যাটরিনা সেই সকল ডকুমেন্টসগুলো পুড়িয়ে দেয়। এরপরে গ্রামে চেঁচামেচির আওয়াজ শুরু হয় এবং তারা জানতে পারে যে ক্যাটরিনার মাকে ওই কাটা মাথাওয়ালা লোকটি মেরে ফেলেছে। এই ঘটনার পরে সবাই ভ্যালটাস মানে ক্যাটরিনার বাবার বাড়িতে চলে যায় এবং চার্চে গিয়ে সবাই একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করে দেয়। এবং ঘোড়ায় চড়া ওই মাথাহীন মানবটি বা অশরীরীটি এসে ভ্যালটাসকে সেখানে মেরে দেয়। ইকাবর্ড ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সে সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে কেউ একজন কালা জাদুর সাইন এঁকে রেখেছে এবং এই সাইনটি যে চক দিয়ে আঁকা হয়েছিল সেটি ক্যাটরিনার হাতে সে দেখতে পায়। এবং ইকাবর্ড মনে করে যে এই সমস্ত কিছুই ক্যাটরিনা করেছে, কারণ তার বাবা মা দুজনই এখন মারা গিয়েছে এবং তারা মারা যাওয়ার কারণে তাদের সমস্ত সম্পত্তি এখন ক্যাটরিনার নামে হতে চলেছে। আর এই সম্পত্তির লোভেই হয়তো বা ক্যাটরিনা এতদিন যাবৎ এই সব কিছু করে বেড়াচ্ছিল। এবং সে ক্যাটরিনাকে এতটাই পছন্দ করতো, তাই এগুলো সে সহ্য করতে না পেরে সেই গ্রাম ছেড়ে চলে যায় এবং ক্যাটরিনাও তাকে দেখতে থাকে। কিন্তু তখনই ক্যাটরিনার কাছে তার স্টেপ মাদার ম্যারিয়া ভ্যান টাসেল চলে আসে। কিন্তু এটা কি করে সম্ভব? সে তো কিছুক্ষণ আগেই মারা গিয়েছিল, তাই না? এখানেই এই মুভির আসল রহস্যটি খুলে যায়। মারিয়া ক্যাটরিনাকে ওই ঘোড়ায় চলা মাথাহীন লোকটির আসল মাথা তাকে দেখায় এবং বলে যে সমস্ত কিছু সেই করেছে। মুভির শুরুতে আমরা যে পিটারকে দেখতে পেয়েছিলাম, মারিয়া তার উপর এজন্যই রেগেছিল কারণ ছোটবেলায় তারা যে বাড়িতে থাকতো তার বাবা মারা যাওয়ার পরে পিটার তাদের বাড়ি থেকে বের করে দেয়। আর মারিয়ার মা কালো জাদু করতে পারতো, যার কারণে মারিয়া ও তার বোন সহ তার মাকে জঙ্গলে থাকতে হতো। এবং যেদিনকে ডেয়ার ডেভিলের মাথা কেটে নেওয়া হয় ওই দিন ডেয়ার ডেভিল যে দুটি যমজ
বোনকে দেখেছিল তারা ছিল মারিয়া এবং তার মারিয়ার বোন। এবং আমরা আরও জানতে পারি মারিয়ার সাথে যে তার যমজ বোনটি ছিল সেটি আসলে ইকাবর্ডের মা ছিল। মানে ইকাবর্ডের মা এবং মারিয়া ভ্যান টাসেল আপন দুই যমজ বোন ছিল এবং তারা দুজনেই কালো জাদু করতে পারত। এবং ক্যাটরিনার মায়ের মেড হয়ে মারিয়া ক্যাটরিনার মাকে মেরে ফেলে এবং তার বাবাকে ম্যানিপুলেট করে তাকে বিয়ে করে নিয়ে সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেষ্টা করে, কিন্তু ক্যাটরিনার কারণে সে এটি করতে পারে না, যার জন্য সে সমস্ত ষড়যন্ত্র করে ডেয়ার ডেভিলকে আবারও পুনরায় পৃথিবীতে নিয়ে এসেছিল। তখনই সেখানে ইকাবর্ড চলে আসে এবং তারা বুঝতে পারে যে তারা যে লাশটিকে মারিয়া মনে করছিল আসলে সেটি মারিয়ার চাকরানির লাশ ছিল। আর আমরা যে কালো জাদুর চিহ্নটি দেখেছিলাম ওটি মারিয়া হাত থেকে ইকাবর্ডকে বাঁচানোর জন্য ক্যাটরিনা এঁকেছিল। এবং তখনই সেখানে ওই মাথাহীন ডেমনটি চলে আসে এবং ক্যাটরিনাকে মারার চেষ্টা করে, কিন্তু ইকাবর্ড আর ছোট ম্যাকবেথ মিলে ক্যাটরিনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবং মাথাহীন লোকটি ক্যাটরিনাকে ধরে ফেলে এবং তাকে মারতেই যাবে, তখন ইকাবর্ড করে কি মারিয়ার কাছ থেকে তার কাটা মাথা তাকে দিয়ে দেয়। ডেয়ার ডেভিলের আসল মাথা খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে ডেয়ার ডেভিল তার আসল মাথা খোঁজার জন্য মানুষের মাথা কেটে মানুষকে মারা শুরু করেছিল। তাই এখন যেহেতু সে তার মাথা পেয়ে গিয়েছে তাই সে ক্যাটরিনাকে ছেড়ে দেয় এবং সে তার নিজের মাথা তার শরীরের সাথে জয়েন্ট করে দেয়। এবং মারিয়া যেহেতু তার সাথে একটি ডিল করে রেখেছিল তার এবং একটা বন্ডিং এর মতো সূত্র করে রেখেছিল, এই বন্ডিং এর কারণে সে ডেয়ার ডেভিলের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছিল। তাই ডেয়ার ডেভিল তাকে জোর করে কিস করে এবং নরকের দরজা খুলে যায় এবং তারা দুজনই সেখানে চলে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে সমস্ত সম্পত্তি ক্যাটরিনার হয়ে গিয়েছিল আর ইকাবর্ডও ক্যাটরিনাকে নিয়ে নিউ ইয়র্কে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এবং আমরা আরও একটি তথ্য জানতে পারি যে ইকাবর্ড যে উইচটিকে দেখেছিল যে তার কবিতার মাধ্যমে ডেয়ার ডেভিলের কথা তাকে বলেছিল, সে আসলে ইকাবর্ডের মা ছিল। এই জন্য ইকাবর্ড তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে ইকাবর্ডের বাবা তার মাকে মেরে ফেলেছে এবং মারিয়ার রাস্তায় এখন তার বোন ছিল না, আবার অন্য কেউ ছিল না, যার কারণে সে শয়তানের কাছে নিজের আত্মার বিনিময়ে একটি ডিল করে এবং ডেয়ার ডেভিলকে পুনরায় ডেকে আনে। এবং তারা এটাও ডিল করে যে তারা মরার পরে একসাথে নরকে যাবে। যেহেতু ডেয়ার ডেভিলের মাথার বিনিময়ে সে ডেয়ার ডেভিলকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছিল এবং মুভির শেষে যেহেতু ডেয়ার ডেভিল তার মাথা পেয়ে গিয়েছিল তাই সে আর মারিয়ার বশভূত ছিল না এবং সে মারিয়ার কোনো হুকুমও পালন করতে পারছিল না বা ইচ্ছাকৃতভাবে করছিল না এবং সে মুক্ত হয়ে গিয়েছিল। এই জন্যই সে লাস্টে মারিয়াকে কিস করে এবং তারা দুজনেই একসাথে মিলে জাহান্নামে চলে যায়। এবং ইকাবর্ডও যেহেতু সুপার ন্যাচারাল জিনিস বিশ্বাস করতো না, কিন্তু এই ঘটনার পরে সে এখন বিশ্বাস করে নিয়েছে এবং সে যেহেতু স্লিপি হলোর কেসটিও সমাধান করে নিয়েছে তাই সেখানকার জাজেরা এখন সায়েন্টিফিক্যালি এবং বিভিন্ন যুক্তি দিয়ে তাদের বিচার কাজ সম্পন্ন করবে, যেটা ইকাবর্ড চেয়েছিল। মুভির কাহিনী খুবই সাধারণ ছিল, কিন্তু মুভিতে বিভিন্ন টুইস্ট থাকার কারণে মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। এবং মুভির কাহিনীটি ভালো লেগে থাকলে, এক্সপ্লানেশনটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে।